কে এসেছে সোনা? শ্রাবণের কথা কর্ণগোচর হতেই মুনমুন হতভম্ব হয়ে পেছন ফিরে তার দিকে তাকায়। রোহিতও কপাল কুঁচকে ফেলে। মুনমুন কি বলবে বুঝতে না পেরে বলে উঠল, হায়াতের হাজবেন্ড আসছে। আরে ভাইয়া আসুন না, কেন যে এসব আনতে গেলেন আবার? রোহিত ভ্যাপাচেকা খেল। হায়াতের হাজবেন্ড? নাউজুবিল্লাহ। রোহিত কিছু বলতে নিলে মুনমুন আস্তে করে বলল, প্লিজ কিছু বলবেন না, আমি পরে বুঝিয়ে বলবো আপনাকে। রোহিত কিছুই বুঝল না। শ্রাবণ উঠে দাঁড়িয়েছে এতক্ষণে। মুনমুন বলল, প্লিজ আমার কথার সাথে। তা রোহিত তুমি? রোহিত শ্রাবণের দিকে তাকাতেই হোঁচট খেল। আরে শ্রাবণ ভাই তুমি? মুনমুন হকচকিয়ে গেল। এরা কি পূর্ব পরিচিত নাকি? মুনমুন একবার শ্রাবণকে দেখেছে তো একবার রোহিতকে। শ্রাবণ আর রোহিত হ্যান্ডশেক করলো। আরে ভাই কেমন আছো? শ্রাবণ কটমট করে মুনমুনের দিকে তাকিয়ে বলল, যেমন দেখছো। মুনমুন মিনমিন করে বলল, তো তোমরা পূর্ব পরিচিত? আরে ইনি তো ভাইয়াদের বন্ধু, আমরা কত জায়গায় জাউরামি করছি একসাথে। মুনমুন চোখ বড় বড় করে ফেলল। তার মানে? মাঝে একটা গান বেজে উঠল, সারি উমারি মেয়ে জোকার। সে কোনো মতে ঘাড় ঘুরিয়ে তাকালো শ্রাবণের দিকে। তুমি এত রাতে এখানে কি করতে এসেছো রোহিত? রোহিত হেসে বলল, আমারও তো একই প্রশ্ন শ্রাবণ। শ্রাবণ নিজেকে সামলে বলল, আই এম হার উবরি, এবার বলো। রোহিত কথাটা শুনে বলল, হ্যাঁ শকড হলে মনে হয়। রোহিত কিছু বলল না। মুনমুনের দিকে তাকালো সে। মাথা ঘুরছে তার। কোথাও এটা মুনমুন প্ল্যান নয় তো? রিজাইন করার জন্য নাটক করেছে না তো? তখন আবার বলল, পরে বুঝিয়ে বলবে তাকে। রোহিত কি বলবে বুঝতে না পেরে বলল, তেমন কিছু না মুনমুন, আমার বিয়ে, তাই ভাবলাম বার্থডে যেহেতু একটু উইশ করে আসি। শ্রাবণ একটু ভরকায়। সে বলে, তোমাদের অফিসে জয়েন করেছে ও? হ্যাঁ। মুনমুন শ্রাবণকে তেমন কিছুই বলেনি, শুধু বলেছিল সে একটা অফিসে জয়েন করেছে তার বান্ধবীকে সাহায্য করতে। শ্রাবণের অবাক হওয়াটাই স্বাভাবিক। তার চাচাতো ভাই নামক এই অঘোষিত প্রেমিকটি এবার আর তাকে আস্ত রাখবে না বলে মনে হয় না। মুনমুন শুধু চাইছে হায়াত আসুক। ও অনেক ভালো করে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে। কিন্তু কোথায় হায়াত? তার মানে তোমার বান্ধবী হায়াতকে কিডন্যাপ করা হয়েছে। মাহিত কি ওর কথাই বলল? শ্রাবণের কথা শুনতেই মুনমুনের মাথায় বাজ পড়ল। কি কিডন্যাপ মানে? মাহিত তখন কল করে বলল এটা। মুনমুনের আত্মাটা কেঁপে ওঠে। এখানে শত্রুর তো অভাব নেই তার, কিন্তু চিনলে না বিপদ। মুনমুন বলে উঠল, আপনি এখনও এখানে দাঁড়িয়ে আছেন কেন তাহলে? রোহিত বলল, আমার মনে হয় ওনার শ্বশুরবাড়ির লোক করেছে এই কাজটা। উনি সুখে আছেন সেটা ওদের হর্ষ হচ্ছিল না। মুনমুন বলে উঠল, আপনারা এত কথা না বলে ওকে খুঁজতে গেলে তো পারেন। শ্রাবণ রোহিতের এক হাত বগল ধাবা করে বলল, চলো তোমার বউকে খুঁজে নিয়ে আসি। আস্তাগফিরুল্লাহ, উনি আমার বউ নন। তখন না বলল। মুনমুন এদের নাটক দেখে ধৈর্যহারা হলো। সে একাই চলে যেতে লাগলো। শ্রাবণ তা দেখে বলল, ওয়েট, আমি আসছি, দাঁড়া মুন। শ্রাবণ চোখ খিচে ফেলল। রোহিত দেবদাসের মতো দাঁড়িয়ে রইল। হাতের ফুলোর তোড়া পড়ে গেল। আমি কেন সব সময়? শ্রাবণ ভাই তো অ্যাক্টিং করার মতো মানুষ নন। তাহলে সত্যি কি নিশ্চয়ই? রোহিতের মনটা তখন বলে উঠল, বিয়ে তো হয়নি, সেও হাল ছাড়বে না। মুনমুনকে ইমপ্রেস করেই ছাড়বে সে। আর সেটার প্রথম ধাপ হবে হায়াতকে খুঁজে বের করা। মুনমুন তাহলে রোহিতের উপর একদম ফিদা হয়ে যাবে। রোহিত সেটা কল্পনা করতেই চাঙ্গা অনুভব করলো। সে বলল, আমিও আসছি মুনমুনদা। যেতে নিয়ে জুতার ফিতায় পা বেজে ধপাস করে পড়ল ছেলেটা। হঠাৎ শব্দে ওর পেছন থেকে তাকালো। রোহিত স্পষ্ট শুনতে পেল মুনমুনের হাসির শব্দ। উচ্চস্বরে হো হো করে হাসছে। রোহিত ফ্লোরের সাথে মিশে গেল লজ্জায়। ইস, ছি ছি ছি, সে করবে আবার ইমপ্রেস? এক একজনের এক একভাবে কেটে গেল এই রাত। কারো পাগলামিতে, কারো হৃদয়ের চিনচিন ব্যথা নিয়ে, আর কারো শান্তিতে ঘুমিয়ে।
ভোরের আলোর আধার কেটে যেতে লাগলো। পাখির কিচিমিচির আওয়াজে প্রকৃতি দুলছে। কালকের সেই ঝড় বৃষ্টির পর আজকে সকালের এই রোদ সবার কাছেই একটু অবিশ্বাস্য বটে। শ্রাবণ হ্যান্ড গ্লাভস পরে গাড়ির নেম প্লেটটা হাতে তুলল। সেটা একটা প্যাকেটে ভরে একজনের হাতে দিয়ে দিল। মাহিদ হসপিটালে অ্যাডমিট। পোড়া গাড়িটাই যে তার গাড়িটা সেটা নিশ্চিত করা হয়েছে। গাড়িটা এমনভাবে পুড়ে গেছে যে ভেতরে কেউ থাকলেও বাঁচার চান্স শূন্য। মাহিদকে কথাটা জানাতেই সে জ্ঞান হারিয়ে ফেলে। বন্ধুর এই আচরণ শ্রাবণের কাছে নতুনই বা বলা চলে। মাহিদও অজ্ঞান, মাহিদেরও হৃদয় আছে। শ্রাবণের ফোনটা পকেট থেকে বের করে কল করতে লাগলো মারিদকে। কল রিসিভ করতেই সে বলল জ্ঞান ফিরেছে মাহিদের। মারিদ খেপা স্বরে বলে উঠল, এই হারামজাদা, কি বলেছিস আমার ভাইকে তুই যে ও অজ্ঞান হয়ে গেল? 6 ঘন্টা হয়ে গেল এখনো জ্ঞান ফিরেনি। শ্রাবণ বলল, সে কি, এখনো জ্ঞান ফেরেনি? এই সত্য করে বলতো কি বলেছিস? কোথাও প্রেমের প্রস্তাব তো দিসনি আবার ওকে? প্রিয় বন্ধুর কাছ থেকে এমন প্রস্তাব পেয়েই হয়তো ট্রমাটাইজড হয়ে গেছে আমার ভাইটা। শ্রাবণ ভাষাহীন। মারিদকে ধমকে উঠল সে, শার্ট আপ ইডিয়েট। জ্ঞান ফিরছে না কেন এটা বলো। কোন বালের ডাক্তার হয়েছো তুমি? মারিদ গর্বের সহিত বলল, উন্নত মানের বালের ডাক্তার হয়েছি। শ্রাবণ বুঝল এর সাথে এখন কথা বলে লাভ নেই। তাই সে বলে উঠল, আমি হসপিটাল আসছি, রাখ। প্রেমিককে দেখতে। আমাদের ফ্যামিলিতে কিন্তু এসব ছেলে ছেলে অ্যালাউ করবে না। শ্রাবণ কল কেটে দিল। মারিদ ফোনটা কান থেকে নামিয়ে বলল, যাহ, কেটে দিল। এরপর সামনে সহিত ভাইকে দিয়ে তাকালো। ফোঁস করে শ্বাস ছাড়ল। মাহিদের অস্থিরতা সেও কিছুটা উপলব্ধি করতে পারে। তবে তার কিসের এত অস্থিরতা একটা মেয়ের জন্য? কতদিন হয়েছে মেয়েটা এসেছে? বেশি দিন তো নয়। মেয়েটার মাঝে কী এমন দেখলো যে মাহিদ মাহতাব চৌধুরী প্রেমের বিরুদ্ধে তোলা প্রাচীরটাও ভেঙে দিল? মেয়েটা তো সত্যি অসাধারণ ছিল তাহলে। আফসোস, দেখার আগেই পরপারে পাড়ি জমালো সে। আমাকে বলতি আগে যে বাস্তবে ফির, বাস্তবে ফির। এখন বুঝতে পারছিস যে কেন আমি বাস্তবে ফিরতে চাই না? কেন চাই না আমার এই রোগটা চলে যাক? ভালোবাসার অপর নাম মনে হয় ধ্বংস। আমি তো তা না জেনেই এই ধ্বংসের পথে নেমেছিলাম। তুই জেনেও কেন পা বাড়ালি? তোকে ভেঙে পড়তে মানায় না রে, উঠ মাহিদ। মারিদ মাহিদের হাতটা চেপে ধরল। মাহিদের হার্টবিট স্বাভাবিক হতে লাগলো। মারিদ তা চোখে দেখে হাসল। পাশ থেকে আলিফার ঘেউ ঘেউ করে উঠল। মারিদ তার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে ও। কুকুরটা কি বুঝালো কে জানে, তবে আর ঘেউ ঘেউ করল না। মাহিদের চোখের সামনে দাউ দাউ করে আগুন জ্বলার দৃশ্যটা ফুটে উঠেছে বারবার। তার মনে হচ্ছে হায়াত ভেতর থেকে চেঁচাচ্ছে, স্যার বাঁচান, আমার কষ্ট হচ্ছে স্যার। হায়াত! মাহিদ জোরে চেঁচিয়ে উঠল। মারিদ তার পাশে বসেছিল। হঠাৎ এখন চিৎকারে ছেলেটা চমকে লাফিয়ে দুপাশে পিছিয়ে যায়। বুকে থুতু দিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ। মাহিদ এদিকে ছটফট করছে আর শুধু হায়াতের নাম ঝপছে। সে অক্সিজেন মাস্ক খুলে হাতের ক্যানোলা খুলতে চাইলে মারিদ ছুটে আসলো, আটকালো। এই কি করছিস? ছাড় এটা। হায়াতের কষ্ট হচ্ছে, যেতে দে। মাহিদ জোরে জোরে শ্বাস নিচ্ছে। মারিদ ওকে শান্ত করতে বলল, কাম ডাউন। হায়াত হাঁকতে গেছে, একটু সময় লাগবে তো আসতে। শান্ত হও। মারিদের কথা শুনে হতভম্বিত দৃষ্টিতে তাকায় মাহিদ। তবে এই মুহূর্তে তার এটাই বিশ্বাস করতে ইচ্ছা করছে। সে কাতর স্বরে বলল, সত্যি? সত্যি এটা? মারিদ অবাকের সপ্তম আসমানে পৌঁছে গেল এখন প্রশ্নে। মারিদ এখন তার কথা বিশ্বাস করল। সে আমতা আমতা করতে লাগলো। মাহিদ বুঝল ছেলেটা মজা করে বলেছে। সে মারিদকে একটা ধাক্কা মারল। মজা করছিস তুই? এরকম একটা সিচুয়েশনে মজা করছিস? মারিদ দুপা পিছিয়ে যায়। সে তাকে বোঝানোর চেষ্টা করে, মাহিদ আমার কথাটা শোন। গতকাল রাতে যদি আমি ওকে পৌঁছে দিয়ে আসতাম তাহলে আজ এমন হতো না। আমার জন্য হলো সব। আমার জন্য হায়াতের এই পরিণতি হয়েছে। আমি দায়ী এর জন্য। মাহিদ রেগে ক্যানোলা টান মেরে উঠিয়ে ওই হাত দিয়ে দেয়ালে জোরে জোরে আঘাত করল। গলগল করে রক্ত চেপে পড়তে লাগলো হাত থেকে। মারিদ সূচক শব্দ করে বলল, শালা অজ্ঞান ছিল, ওইটাই ভালো ছিল। এখন ছাগলামি শুরু করে দিয়েছে। উফ মাহিদ! মাহিদকে সামলাতে না পেরে শেষে সে একটা ঘুমের ইঞ্জেকশন পুশ করে দেয়। মাহিদ ধীরে ধীরে শান্ত হয়ে যায়। চোখ মুজে আসে তার। টপ করে চোখ থেকে দুফোঁটা পানি পড়ল।
মারিদ ভাইয়ের এই পরিণতি মানতে পারছে না। ভাইয়ের ভেজা দু চোখ মুছিয়ে দিল। দেখেছো হানি, ভালোবাসা আমাদের দু ভাইয়ের জীবনে একটা সত্যি অভিশাপ। আমার পাথুরে মনের ভাইটাকে পর্যন্ত কাঁদিয়ে ছাড়ল। মারিদ মাহিদের মাথায় হাত কপালে ঠেকিয়ে চোখ মুজে রইল। ওমন সময়, স্যার আসবো? মারিদ অন্যমনস্ক থেকেই বলল, কাম ইন। ফুলের বুকে হাতে প্রবেশ করলো হায়াতের ফটোকপি আয়াত। হায়াতের মতো পোশাক পরনে, তার নিকাব দিয়ে ফেস হাইড করা। হায়াতের পদযুগল কিছু সময়ের জন্য থেমে যায়। সামনে বসে থাকা যুবকটাকে এখানে আশা করেনি বোধহয়। এত তাড়াতাড়ি দেখা হওয়ায় কি খুব দরকার ছিল? হায়াতের পা পরে এগোচ্ছে, না না বলতে বলতে মনে হচ্ছে। অজান্তেই দু চোখ ভরে গেল। কত শত স্মৃতি ভাসতে লাগলো মানসপটে। মারিদ মাহিদের হাত কপালে ঠেকিয়ে দু চোখ মুজেছিল। কে এসেছে এটা দেখতে চোখ মেলে সেদিক তাকাতে যাবে অমনি হায়াত পিছন ঘুরে গেল। ঝপটা দরজা খুলে গেল। মাহিদের কপাতে ভাঁজ গেল। হু আর ইউ? হায়াত দাঁড়ায় না, দৌড়ে চলে যায়। মারিদ ভাবলো হয়তো ভুল করে অন্য কোনো রোগীর আত্মীয় চলে এসেছিল। সে অতটা মাথা ঘামালো না। দরজার দিকে এক পলক তাকালো শুধু। হায়াত হসপিটাল থেকে বের হয়েই একটা রিস্ক নেয়। ভেতরের অস্থিরতা কমছে না। কেন হচ্ছে এমন? সে তো স্ট্রং একটা মেয়ে। একটা ছেলের জন্য সে কাঁদছে। কন্ট্রোল হায়াত, কন্ট্রোল। হায়াত খেয়াল করলো তার হাত কাঁপছে। সে কোনো মতে ফোন বের করে হায়াতকে কল করে। হায়াত আর রেন সিটনেস দেখছিল টিভিতে। খ্যাঁক খ্যাঁক করে হাসছে দুটোতে। সকালে হায়াত বলল আজ সে যাবে হায়াত সেজে। হায়াতের চোখের ডার্ক সার্কেল দেখে আয়াতের সে কি রাগ। হায়াতকে ঘুমিয়ে এই ডার্ক সার্কেল হটতে বলেছে আয়াত। হায়াত তো মহা খুশি, কিন্তু যেতে না যেতেই কল করলো কেন? হায়াত কলটা রিসিভ করে। আয়াত শুধু বলল, তুই সিটি হসপিটাল আয়, আমি বাড়ি আসছি। এরপরেই কল কেটে দিল। হায়াত বুঝে উঠতে পারল না কিছু। হসপিটাল কেন? আর ও বাড়ি চলে আসছে? রেন বলল, এনিথিং রং? হায়াত বলল, হসপিটালে যেতে। আর ও বাসায় আসছে। রেন চোখ বড় বড় করে ফেলল। হোয়াট? হায়াত, আই অ্যাম শিওর হায়াত কোনো রক্তারক্তি কাণ্ড ঘটিয়েছে। ওর যা রাগ। হায়াত বলে উঠল, আমার অনেক কান্না আসছে রেন। আয়াতের মুড অফ তার মানে। রেন ব্রেনে একটু চাপ দিতেই ব্যাপারটা বোধহয় ক্যাচ করতে পারল। বাই এনি চান্স হায়াত আর ওর দেখা হয়ে যায়নি তো? হায়াত কিছু বলল না। সে রেডি হতে গেল। হায়াত বাড়ির বেলটা বেজে উঠল তখন। রেন শীষ বাজাতে বাজাতে দরজা খুলে গেল। ফুরফুরে মেজাজ নিয়ে দরজা খুলে সে। পুরো কালো পোশাকে আবৃত দাঁড়িয়ে থাকতে দেখে রেন থমকে যায়। পর মুহূর্তে চেঁচিয়ে উঠে, আহ আহ হায়াত, আজরাইল আসছে আমাকে নিতে, লা ইলাহা ইল্লাল্লাহ। তখনই নিকাবটা খুলে রমণীটি বলে উঠল, চুপ, আমি মুনমুন। আর আজরাইল কখনো বালির বেল বাজিয়ে আসে না গর্দভ। রেন থেমে যায়। পর মুহূর্তে মুনমুনের মাথায় গট্টা মেরে বলে, ইউ ননসেন্স স্টুপিড গার্ল। আর একটু হলে ভয়েই মরে যেতাম আমি। এভাবেই আসে কেউ? চোখটা পর্যন্ত দেখা যাচ্ছে না। মুনমুন ওর বুকে ধাক্কা মেরে সরিয়ে ভেতরে আসে। সরো সামনে থেকে হায়াত। হায়াত কোথায়? উপরে। মুনমুন থেমে গেল। ধপ করে ফ্লোরে বসে পড়ল। ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। তার মানে ও সত্যি? ও হায়াত রে, আমার হায়াত। কত ভালো ছিল মেয়েটা। রেন ভ্যাবাচেকা খেয়ে গেল। সে কণ্ঠস্বরে বলল, ওই উপরে কথা বলেনি। আই মিন উপরতলায়, দোতলায়, অশিক্ষিত একটা। মুনমুন থেমে গেল। হাতের ব্যাগটা ছুঁড়ে মারল। তো ঠিকভাবে বললেই তো হয়। রেন আর্তনাদ করে বলল, আউচ, আমি কি ভুল করেছি? মুনমুন রেখে কিছু বলতে নেয় তখনই মন এসেছিল। হায়াতকে নামতে দেখে মুনমুন উঠে তার কাছে ছুটে গেল। জড়িয়ে ধরল তাকে। হায়াত মুচকি হাসল। রেন ভেংচিয়ে বলল, পিরিত দেখে বাঁচি না। মুনমুন বলল, মরে যাও তাহলে। রেন মুখ ভেংচি কাটল। মুনমুন যেসব পাত্তা দিল না।
সে বিচলিত স্বরে বলল, আমি টেনশনে পাগল হয়ে গিয়েছিলাম। তুই জানিস আদৌ কি হয়েছে? হায়াত কপাল কুঁচকালো। কি? মুনমুন একে একে সব বলল। পোড়া গাড়িটা পাওয়া, নেম প্লেটের নম্বর মিলানো, এরপর মাহিদের অজ্ঞান হওয়া, সবটা। হায়াত হতভম্ব হয়ে গেল। মুনমুন বলল, আই থিঙ্ক, না না, আই এম শিওর মাহিদ স্যার তোকে। হায়াত ভরকে তাকালো তার দিকে। চোখে চোখে কথা হয়ে গেল যেন। হায়াত মুখ হাত দিয়ে ফেলল। মুনমুন বলল, ঘাবড়ে যাচ্ছিস কেন? সুবিধাই তো হবে তাহলে। হায়াত কিছু একটা ভাবল, তারপর বলল, ওদের মতো বেইমান নয়। ভালোবেসে ধোঁকা দেওয়া ওদের স্বভাব, আমাদের নয়। আমি হসপিটালে যাচ্ছি। তুই বেশিক্ষণ থাকিস না বাসায়, চলে যাস। আমি ওখানেই যাব আজ। এরপর হায়াত চলে গেল। রেন ফোঁস করে শ্বাস ছাড়ে। মুনমুনও কিছু বলল না। দীর্ঘশ্বাসে ভারী হলো রুমটা। মাহিদের জ্ঞান ফিরেনি। হঠাৎ করে কথায় মারিদ দরজার দিকে তাকায়। শ্রাবণ এসেছে। ফিরেছিল। পাগলামি শুরু করেছিল। তাই ঘুমের ইঞ্জেকশন দিয়েছি। শ্রাবণ হতাশার শ্বাস ছাড়ল। একটা ডেড বডি পাওয়া গেছে, একদম পুড়ে গেছে, শনাক্ত করতে পাঠিয়েছি। সত্যি? তার মানে? শ্রাবণ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তোদের ভাবি বেস্ট ফ্রেন্ড ছিল। ওকে কোনো মতে ভংচু বুঝিয়ে বাড়িতে পাঠিয়েছি। ও জানলে আবার কলিজাটাও ছিঁড়ে খাবে। দুজনেই নীরব রইল। হঠাৎ তখন, মে আই কামিন স্যার? বড্ড অনীহা নিয়ে শ্রাবণ বলল, কামিন। দরজার দিকে তাকালো শ্রাবণ। মারিদ ভাইয়ের দিকে তাকিয়ে। শ্রাবণ বলল, আপনি কে? হায়াত মুচকে হাসল। নিকাব পরায় তা দেখা গেল না। সে বলল, আমি হায়াত। ওহ। শ্রাবণ প্রথমে তা বললেও পরে বুঝতে পেরে চোখ বড় বড় করে ফেলল। কি? হায়াত আজকে পরেছে সাদা রঙের একটা আবায়া, আর সাদা রঙের হিজাব আর নিকাব। আর নিকাব দিয়ে আজ চোখও ঢেকে এসেছে। যার দরুন শ্রাবণ এক ভয়ে লাফে মাহিদের বেডে মাহিদের হাতের ওপর উঠে বসল। মাহিদের তাকাতেই সেও লাফিয়ে উঠল। কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, হায়াতের আত্মা চলে এসলো মাহিদের ডাকে। শ্রাবণ বাল বাচ্চা। শ্রাবণ বলল, দুরূদ পড় শালা, কালেমা পড়, আল্লাহ আল্লাহ। মাহিদের ঘুম ছুটে যায়। এদিকে মারিদ মাহিদের পা আর শ্রাবণের মাহিদের পা ধরে চেঁচাচ্ছে। হায়াত মজা পেল বেশ। ওদের একটু ভয় না দেখালে মন্দ হয় না। হায়াত হঠাৎ ব্যাগটা নিচে ফেলে দুহাত উঁচু করে ঘাড়টা বাঁকা করে ওদের দিয়ে এগোতে লাগলো। হায়াত স্বরটা চিকন করে বলতে লাগলো, আজ তোদের সবার মাংস খাবো, হি হি। মারিদ বলতে লাগলো, এই হুশ হুশ, এই হুশ। শ্রাবণ এদিকে যত দোয়া দুরূদ পড়ে সব পড়লে এক নিঃশ্বাসে পড়ে ফেলবে যেন। তখন পিটপিট করে মাহিদ তাকায়। ঝাপসা লাগছে সবকিছু তার কাছে। স্পষ্ট হতেই সে দেখতে পেল একটা সাদা নিকাব পরা কেউ দুহাত উঁচু করে তার দিকে এগিয়ে আসছে। মাহিদের মুখে হাসি ফুটল। অস্পষ্ট স্বরে বলল, হায়াত, এসেছো তুমি? আমাকে নিতে এসেছো? মারিদ আর শ্রাবণ চমকে উঠল হঠাৎ মারিদের স্বরে। শ্রাবণ মাহিদের দিকে তাকিয়ে ধমকে বলে উঠল, এই শালা চুপ। মারিদ বলে উঠল, মুখ ধর ওর, মুখটা ধর, হারামজাদাদের। মাহিদ এদিকে নিজের মতো করে বলেই যাচ্ছে, হায়াত এসো, কাছে এসো। হায়াত থেমে যায়। মাহিদ তুমি করে বলল, আর কি বলছো এসব? হায়াত হাত নামিয়ে ফেলল। মিনমিন করে বলল, সরি। আয় হায় মামা, ভূত সরি বলতেছে। শেষ, আমরা শেষ। শ্রাবণ কাঁদো কাঁদো স্বরে বলল, আমি বিয়ে করব। এখন মারিও না আমাকে প্লিজ। আমি এখনো ভার্জিন। তোমার বান্ধবীর কথা ভেবে মরো না অন্তত। হায়াত ভ্যাবাচ্যাকা খেলো। সে বলল, আমি ভূত না, আমি মানুষ। এই যে দেখুন। হায়াত এগোলো। হায়াত এগোতে নিলে দুটো পেছনে গড়গড়ি খেয়ে পড়ল। আরে দুজন একসাথে দাঁড়িয়ে এক হাত উঁচু করে বলল, খবরদার। হায়াত ওদের বিশ্বাস করাতে চোখের উপরে কাপড়টাও সরালো। দৃশ্যমান হলো তার ডার্ক সার্কেলওয়ালা চোখ। মারিদ থমকে গেল। এই চোখ তার খুব পরিচিত, খুব। মারিদ বিড়বিড় করে আওড়ানো ইনি। হঠাৎ হায়াতের ফোনটা বেজে উঠল।
সে দ্রুত কদমের নিচ থেকে ব্যাগটা তুলল। এই ফোনটা তার ব্যক্তিগত, যেটা হায়াতের কাছে ছিল। গতকালই হায়াত দিয়েছে এটা। শ্রাবণ বলল, ভূতেরাও ফোন ইউজ করে? ফোনে ডার্লিং নামটা জ্বলজ্বল করছে। হায়াত কল করছে। হায়াতের নামই এটা দিয়ে সেভ করেছে সে। সে দ্রুত ফোনটা রিসিভ করলো। সে কিছু বলার আগেই ওপাশ থেকে বলল, আমি আসছি, তুই ব্যাক কর। এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরের পর্বটা দেখে নেবেন।